আরে দূর, কোনো কাহিনী নেই। দেরি হয়ে গিয়েছে তো তাই ভয় ছিলাম, এই আর কি। যাই একটু পানি খাই। নিজের বেড়ে যাওয়া শ্বাস প্রশ্বাসকে খানিকটা সামাল দিতে অরু ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গিয়ে পানি পান করছিল। তখনই ওর পিছনে এসে দাঁড়িয়ে অনু বলে ওঠে, অরু, তোর জামার ফিতেই এমন গিট্টু মারা কেন? এখন এটা বলিস না যে জামার ফিতেই এমন গিট্টু মেরে তুই সারা ভার্সিটি ঘুরে বেরিয়েছিস। কথা শেষ করে অট্টহাসিতে ফেটে পড়ে অনু। এদিকে অরু অবুঝের মতো নিজের পিছনে হাত দিতেই মনে পড়ে যায় এটা কৃতিকের কাজ। তখন কৃতিকই ওর জামার ফিতেটা টান মেরে খুলে ফেলেছিল, তারপর নিজেই বেঁধে দিয়েছিল। কিন্তু এইভাবে গিট্টু মেরে জামার ফিতা কে লাগায়? লজ্জায়, সংকোচ, বিরক্তি তিনের সংমিশ্রণে অরুর চোখ মুখ বুজে এসেছে। তখনকার কথা মনে পড়লে এখনো শরীরটা কেমন কম্পিত হয়ে উঠছে অজানা শিহরণে। ওদিকে একটা ফিতে বাঁধতে না পারার অযোগ্যতায় কৃতিকের উপর রাগও লাগছে খুব। অনু সেই কখন থেকে একাধারে দাঁত কেলিয়ে যাচ্ছে। অরু নিজের মূর্খতা এড়াতে কোনো মতে অনুকে পাশ কাটিয়ে রুমে চলে যায়। অরু মাথা নুয়ে চলে যাচ্ছে দেখে অনু টিপ্পনি কেটে বলল, এই যে পিচ্চি পাখি, পরের বার ফিতে না বাঁধতে পারলে আমাকে বলিস কেমন? আমি লাগিয়ে দেব। তবুও এমন গিট্টু মেরে মান সম্মান খোয়াস না। অরু পিছনে ঘুরে নাক শিকই তুলে বলল। আপা তুইও? অরুর অসহায় বাক্যে অনু আবারও ভেতরের কষ্ট করে আটকে রাখা হাসিটা উগড়ে দিল। অরুর আর কি বা করবে? ভেতরে ঢুকতে ঢুকতে মিনমিনিয়ে বলে, তুই ভুল ভাবছিস আপা, এটা আমার নয়, প্রফেসর জেকের কাজ। সায়েন্স ল্যাবের সবচেয়ে আধুনিক আর ব্যয়বহুল রুমে বসে মাইক্রোস্কোপ মেশিনে চোখ লাগিয়ে কিছু একটা তরল জাতীয় পদার্থ সূক্ষ্ম নজরে পর্যবেক্ষণ করছে নিখিল। সামনে থাকা তরল পদার্থের দিকে এতটাই গভীর মনোযোগ যে বারবার অজান্তে নিজের দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরছে সে। নিখিল বরাবরই ছাত্র হিসেবে 100তে 100। নিজের মধ্যে থাকা হাজারটা খারাপ অভ্যেস কিংবা খারাপ চর্চা কোনো কিছুই ওর পিছুটান হয়ে দাঁড়ায়নি ওর মেধাবী মস্তিষ্কের কারণে। শুধুমাত্র তুখোর মেধাবী হওয়ার দরুন সবকিছু ঢাকা পড়ে গিয়েছে লোকচক্ষুর আড়ালে। অরুর মতো সহজ সরল মেয়েরাই তার ভুক্তভোগী। নিখিল একটা দুটো নয়, একসাথে অনেকগুলো গার্লফ্রেন্ড রেখে অভ্যস্ত। মেয়েদের প্রতি ওর অন্যরকম নেশা, যার ফলে কোনো মেয়েকেই না করতে পারে না ও। আশ্চর্যের বিষয় হলো ওর বেশিরভাগ গার্লফ্রেন্ডই টিনেজ, অরুর বয়সী কিংবা তার চেয়ে একটু কম বেশি। তবে নিজের কাজের বেলাতে বরাবরই নিখিলের পুরোপুরি ভিন্ন রূপ লক্ষণীয়। কাজের ক্ষেত্রে নিখিলের থেকে মনোযোগী আর ডেডিকেটেড মানুষ বোধহয় দুটো নেই। ওই জন্যই তো মেয়েরা নিখিলের প্রতি এতটা আকর্ষণ অনুভব করে। যদিও বা নিখিলের অনেক বেশি নারী আসক্তি, তবে সেটা এই সায়েন্স ল্যাবের বাইরে গিয়ে, কারণ কাজের ক্ষেত্রে কখনো কম্প্রোমাইজ করে না নিখিল। এই যেমন এই মুহূর্তে নিখিলের পাশে সেই কখন থেকে ওরই আফ্রিকান ফ্রেন্ড লিও দাঁড়িয়ে আছে। সেটা গভীর মনোযোগী নিখিলের দৃষ্টিগত হয়নি এখনো পর্যন্ত। কি করে হবে? নিখিল তো সেই কখন থেকে এক ধ্যানে মাইক্রোস্কোপে পর্যবেক্ষণ করে চলেছে। কিন্তু যখন মনে হলো কেউ ওর পাশে দাঁড়িয়ে, তখনই দ্রুত হাতে কিছু একটা লুকিয়ে ফেললো নিখিল। লিও খানিকটা অবাক হয়ে শুধালো, কি লুকালে তুমি? কি আছে ওই বোতলে দেখি? নিখিল আড়ালে শুষ্ক ঢোক গিলে না জানার ভান করে বলল, কই কিছু না তো, মনে হয় ভুল দেখেছো তুমি। মোটেও না, কাচের বোতলে তরল জাতীয় কিছু আমি স্পষ্ট দেখেছি। নিখিল এবার এগিয়ে এসে লিওর ঘাড়ের উপর হাত দিয়ে বলল, বুঝেছি, সকাল থেকে না খেয়ে সারাদিন ল্যাবে পড়ে আছো, তাই চোখে ভুলভাল দেখছো। আমিও খাইনি কিছু। চলো ক্যান্টিনে গিয়ে লাঞ্চ করে আসি, আমার ট্রিট। ট্রিটের কথা শুনতেই খাদক লিও একগাল হেসে বলল। ওকে ব্রো, লেটস গো। নিখিলও লিওর সাথে হাসতে হাসতে বেরিয়ে গেল। যাওয়ার আগে খুব সাবধানে চোখ ঘুরিয়ে লুকিয়ে রাখা কাচের ছোট্ট বোতলটাকে আরও একবার পরখ করে নিল সে। রাত জেগে অপেক্ষার প্রহর গোনার মতো ধৈর্যের কাজ আর বোধহয় কিছুতেই নেই। তা গত দুদিনে হাড়ে হাড়ে টের পেয়েছে অরু। সেদিন কৃতিক বলেছিল বারান্দায় অপেক্ষা করতে, সে আসবে।
অরু না চাইতেও মস্তিষ্কের বিরুদ্ধে গিয়ে অপেক্ষা তো করেছিল ঠিকই, তবে নির্দয় কৃতিক তার কথা রাখেনি। এদিকে দুদিন ধরে কৃতিককে না দেখতে পেয়ে বুকের ভেতরের সুপ্ত চিনচিন ব্যথাটা কেমন মাথা চাড়া দিয়ে উঠছে অরুর। আজকাল খেটে, ঘুমাতে, কথা বলতে কিংবা ভার্সিটি যেতে কোনো কিছুই ভালো লাগে না ওর। সারাদিন দরজা আটকে শুয়ে বসে দিন কাটায়, নয়তো ওয়াশরুমে গিয়ে সারাদিন শাওয়ার ছেড়ে ভিজতে থাকে। এখন তো মাঝে মধ্যেই বারান্দা গলিয়ে চোখ দুটো হাতড়ে বেরোয় কংক্রিটের ভবনের পিছন থেকে চলে যাওয়া নির্জন রাস্তায়। কেবল বুকের মাঝে অদম্য এক আসক্তি, সেদিনের মতো হুট করে দেখা হলেও তো হতে পারে। রকচটা, ছন্নছাড়া, বেপরোয়া মানুষটা ওর জন্য আবারও একইভাবে দাঁড়িয়ে অপেক্ষায় থাকলেও তো থাকতে পারে। কিন্তু না, পরপর 2 দিন অরুর ভাবনা মিথ্যে প্রমাণিত হলো। কৃতিক আর এ মুখ হলো না। মনে মনে আশাহত হয়ে অরু ভাবতে লাগলো, আমি আসলে একটা বোকা। জায়ান কৃত্তিকের মতো মানুষ একদিন দাঁড়িয়েছে বলে প্রতিদিন এসে দাঁড়িয়ে থাকবে, এটা ভাবাও ভুল, চরম ভুল। আর না, আমি এতটাও গুরুত্বপূর্ণ কেউ। আমি সব সময় একটু বেশি আশা করি। থাক। গত 2 দিন মন মস্তিষ্কের দোটানায় পড়ে নির্ঘুম রাত পার করে দেওয়ার পর আজ একটু তাড়াতাড়ি করেই ঘুমাতে গেল অরু। অযথা অপারগ ভাবনাদের মাথা থেকে দূরে ঠেলে দিয়ে গা এলিয়ে দিল বিছানায়। গত 2 দিন ধরে না ঘুমানোর দরুন বিছানায় গা এলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ঝরঝরিয়ে ক্লান্তি নেমে এলো শরীরে। চোখের পাতা ভার হয়ে এলো অজস্র ঘুমে। তন্দ্রাচ্ছন্ন চোখ দুটো কেবলই বুজে যাবে। তখনই দরজায় সশব্দে কড়া নাড়ল অনু। এমন হঠাৎ আওয়াজে আচমকা লাফিয়ে উঠে বসলো অরু। তন্দ্রা ভাবটা কেটে যেতেই বুঝতে পারলো বাইরে থেকে আপা ডাকছে ওকে। অরু এগিয়ে গিয়ে দরজা খুলে দিতেই অনু নিজের ফোন এগিয়ে দিয়ে বলল, প্রত্যয় সাহেব কিছু বলবে তোকে, হয়তো ভার্সিটির বিষয়ে। দেখ তো কি বলে। আমাকে মা ডাকছে, আমি এক্ষুনি আসছি। যদিও অনুর কথার আগামাথা কিছুই অরুর বুঝে আসলো না। প্রত্যয় আবার কি বলবে এত রাতে? তবু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে ফোন কানে ধরল অরু। এপাশ থেকে হ্যালো বলতেই প্রত্যয় বলল, ভাই কনফারেন্স আছে, কথা বলো। কৃতিকের কথা শোনা মাত্রই অরুর পিলে চমকে গেল। এতক্ষণ স্থির থাকা হাতটা হুট করেই কাঁপতে শুরু করলো। হৃদয়ের সুপ্ত চিনচিন ব্যথাটা মুহূর্তেই দ্বিগুণ হয়ে উঠল। অরু দ্রুত পায়ে এগিয়ে গিয়ে রুমের দরজাটা সপাটে লাগিয়ে দিয়ে চুপচাপ অপেক্ষা করতে লাগলো ওপাশের প্রতিক্রিয়া শোনার জন্য। তৎক্ষণাৎ বিপরীত পাশ থেকে ভেসে এলো সুপরিচিত চমৎকার সেই পুরুষালী কণ্ঠস্বর। বারান্দায়। অরুর মনে হলো কতগুলো দিন পর এই রাগী রাগী আওয়াজটা আবারও শুনতে পেল। হ্যাঁ বা না কোনো কিছু না বলেই ফোন কানে নিয়ে অরু ছুটে গেল বারান্দায়। বারান্দার কার্নিশে ভর করে নিচের দিকে অবলোকন করতেই দেখতে পেল সেই সুদর্শন গম্ভীর নির্দয় মানুষটাকে, যাকে এক নজর দেখার জন্য চাতক পাখির মতো অপেক্ষার প্রহর গুনছিল হৃদয়টা। চোখ দুটো হয়ে উঠেছিল অসহায় আর বেসামাল। অথচ এখন এই মুহূর্তে তার চোখে চোখ পড়তেই কেমন কর্তন করা ডগার ন্যায় নেতিয়ে পড়েছে অরু। লজ্জা আর সংকোচে মুড়িয়ে গিয়েছে পুরোটা শরীর। কৃতিকের ওই ভাষা ভাষা কামুক চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকার শক্তি নেই অরুর, তাই ও চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকাচ্ছে বারবার। তখনই কৃতিক পুনরায় বলে ওঠে, নিচে আয়, তোকে দেখবো। অরু কৃতিকের পানে সচকিত দৃষ্টিপাত করে বলল, কি বলছেন? এত রাতে নিচে কিভাবে আসবো? মা আপা দুজনে জেগে আছে। কৃতিক ভাবলেশীন কণ্ঠে জবাব দিল, আমি এত কিছু জানি না, হয় তুই নিচে আসবি, নয়তো আমি উপর আসছি। না। একটু আওয়াজ করেই চেঁচিয়ে উঠল অরু। অতঃপর দরজার দিকে একবার উকি দিয়ে আবারও কৃতিকের দিকে তাকিয়ে বলল, কেন এমন করছেন? মা জানলে বিপদ হয়ে যাবে। তো লিগ্যাল গার্ডিয়ানকে। অরু নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, আপনি? কৃতিক এবার নিজের ঘড়ির দিকে তাকিয়ে বলল, তাহলে 5 মিনিটের মধ্যে নিচে আয়। যদি 1 মিনিটও লেট করিস তাহলে আজকে তোকে আমার বাড়িতে নিয়ে যাব, কেউ আটকাতে পারবে না। কারণ প্রতিদিন ভার্সিটি শেষ করে নিচে বইয়ের মুখ দেখার জন্য এত দূর রাইড করে আসতে ভালো লাগে না আমার। অরু মুখ কাচুমাচু করে বলল,
আসছি, একটু অপেক্ষা করুন। মার আপাকে ম্যানেজ করে আসতে একটু সময় লাগবে। মুহূর্তেই গলার আওয়াজ পরিবর্তন করে কৃতিক হাসকি স্বরে বলল, দ্রুত আয়। 5 মিনিটের মাথায় না এলেও 10 মিনিটের মাথায় ঠিকই নেমে এলো অরু। মাথায় আজকেও সেদিনের মতো ঘোমটা টানা তার। কৃতিক বাইকে হেলান দিয়ে অরুর দিকেই তাকিয়েছে। অরু এগিয়ে আসতেই মাথার অবিন্যস্ত চুলগুলোতে হাত বুলিয়ে কৃতিক বলে, 5 মিনিট লেট। অরু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এভাবে কেন বলছেন? কত কষ্টে লুকিয়ে চুরিয়ে বের হয়েছি, আপনি তা জানেন? কতদিন লুকোবে এভাবে? অরু মাথা নত রেখে ছোট্ট করে বলল। জানি না। কৃতিক অরুর হাত টেনে নিজের কাছে নিয়ে এসে শুধালো। আমাকে মিস করিস নি? অরু জবাব দিল না। কৃতিক এবার ওর দিকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল। দেখ তো পছন্দ হয় কিনা। অরু প্যাকেটটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে শুধালো। কি আছে এতে? খুলে দেখ। কৃতিকের কথা মতো প্যাকেটটা খুলতে বেরিয়ে এলো একটা অ্যাপেল খচিত ব্র্যান্ডেড লেটেস্ট মোবাইল ফোন। ফোনটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখেই অরুর চক্ষু চড়ক গাছ। ও তৎক্ষণাৎ অবাক হয়ে কৃতিককে বলল। এত দামি ফোন আমাকে কেন দিচ্ছেন? আমি এটা নিতে পারবো না। কৃতিক বিরক্ত হয়ে কপাল কুঁচকে বলল। এটা তোর মায়ের রেডিমেড কোম্পানির টাকায় কেনা নয়, তুই স্বামীর উপার্জনের টাকায় কেনা। নিতে পারবি না মানে? অরু মুখ কাচুমাচু করে বলল। এভাবে কেন বলছেন? কৃতিক নিজেকে খানিকটা শান্ত করে নরম সুরে বলল। আর বলবো না, কাছে আয়। কৃতিক অরুর প্রতিক্রিয়ার অপেক্ষা করল না, বরং নিজ হাত দিয়ে অরুকে অনেকটা কাছে টেনে নিয়ে এলো। গভীর রাত, চারিদিক নিস্তব্ধতায় ছেয়ে আছে। আবছা আলোয় অরুর সুন্দর কোমল মুখশ্রীটা নিষ্প্রভ চোখে পরখ করছে কৃতিক। দূরত্ব খুব একটা নয়, তবুও ওর কোমর চেপে ধরে আরো খানিকটা দূরত্ব ঘুচিয়ে নিল কৃতিক। অরু এবার পুরোপুরি কৃতিকের বাঁধনে। পশ্চিম আকাশে গুড়গুড়িয়ে মেঘ ডাকছে। মেঘ ভেজা দমকা বাতাসে চারিদিক মুখরিত। শেষ রাতে বোধহয় বৃষ্টি নামবে। কৃতিক আর অরুর মাঝে সেই তখন থেকে নীরবতা বিরাজমান। দুজনার মাঝে যে শব্দটুকু হচ্ছে সেটা কেবলই হৃদস্পন্দনের গতিবেগ। কৃতিক আলতো হাতে অরুর গালে হাত ছুঁয়ে হিস হিসিয়ে বলল। আই মিসড ইউ হার্টবিট। এতক্ষণের নীরবতা ভেঙে হঠাৎ কৃতিকের এমন স্বীকারোক্তিতে কেঁপে উঠল অরু। শরীরের সাথে সাথে সেই কম্পন ছড়িয়ে পড়ল সমগ্র মুখমণ্ডলে। অরুর তীর তীর করে কাঁপতে থাকা ঠোঁটের দিকে তাকিয়ে শুষ্ক ঢোক গিলল কৃতিক। ভাবতে লাগলো, কি করবে ও এখন? নিজের অদম্য ইচ্ছাকে প্রাধান্য দেবে নাকি অরুর কথা ভাববে? কৃতিক নিশ্চুপ হয়ে আছে দেখে অরু নিজেকে কৃতিকের থেকে ছাড়িয়ে নিয়ে বলল। রাত বেড়েছে, আমি এখন আসি। কথা শেষ করে অরু 2 কদম পা বাড়াতে পেছন থেকে ওর ওড়না টেনে ধরে কৃতিক। অরু ঘাড় ঘুরিয়ে শুধালো। ওড়না কেন টেনে ধরেছেন? কৃতিক অরুর ওড়নাটা হাতে পেঁচিয়ে ওকে নিজের দিকে টানতে টানতে বলল। কাছে বলছি। অরু না চাইতেও পুনরায় কৃতিকের কাছাকাছি এলে কৃতিক এক টানে ওকে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে হাসকি স্বরে বলল। হার্টবিট, রাইট নাও আমি এমন কিছু করব যেটা তোর পছন্দ নাও হতে পারে, বাট আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ। বি পেশেন্ট, ওকে? কৃতিকের কথায় অরু আমতামতা করে বলল। কি করবেন? কৃতিক আর জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না। এক হাত অরুর ঘাড়ের পিছনে দিয়ে ওকে নিজের দিকে টেনে এনে চোখ বন্ধ করে ঠোঁট ছোঁয়ালো অরুর তুলতুলে নরম গোলাপি অধরে। কৃতিকের সাথে সাথে অরুও এবার অকস্মাৎ দু চোখ খিচে বন্ধ করে নিল। 2 হাত দিয়ে খামচে ধরল কৃতিকের শার্ট। ভেতরের দীর্ঘশ্বাস ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। কৃতিকের ঠোঁটের স্পর্শে ধূমকেতুর হলকার মতো শিহরণ ছড়িয়ে পড়ছে শরীরের রন্ধ্রে রন্ধ্রে। অনুভূতি শক্তি তুঙ্গে, যার দরুন ভালো মন্দ কিছুই অনুভব করতে পারছে না অরু। খানিক বাদে কৃতিক ঠোঁটের দূরত্ব বাড়িয়ে এক ঝলক অরুর মুখটা পরখ করে নিল। বিরক্তির লেশমাত্র নেই ওর মুখে চোখে, যা আছে তা কেবলই ভয়াতুর অনুভূতি। অরুর মুখভঙ্গিমা আর মৌনতার দৃশ্য দেখে একটুখানি তির্যক হেসে
দ্বিগুণ আগ্রহ নিয়ে অরুর তুলতুলে অধরগুলোকে পুনরায় ওষ্ঠাগত করে নেয় কৃতিক। এবার আর রয়ে শয়ে নয়, অনেকটা গভীরভাবেই মিলিত হয় দুই জোড়া অধর। কোনো এক অজানা কারণবশত অরুর বুজে থাকা চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রুসিক্ত নোনা জল, যা টুপটাপ করে গিয়ে সযত্নে ঠাঁই নিচ্ছে কৃতিকের শার্টের উপর। কৃতিকের চুম্বনের গতিবেগের তালে তাল মিলিয়ে অরুর ছোট্ট ছোট্ট হাতের বাঁধন শক্ত হয়ে উঠেছে দ্বিগুণ। ওর খামচে ধরা হাতের টানে কৃতিকের শার্টের বোতামগুলো বোধহয় এবার ছিঁড়েই চলে আসবে। মাত্রাতিরিক্ত উত্তেজনায় হৃৎপিণ্ড তখন ফেটে পড়ার উপক্রম। শরীরের সবটুকু ভার পড়ে আছে কৃতিকের দখলে। এলোমেলো ঝড়ো বাতাসের তাণ্ডবে অরুর মাথায় তুলে রাখা ঘোমটাটা খুলে গিয়েছে সেই কখন। ভেতরের উথাল পাথাল অনুভূতিতে অরুর প্রাণ যায়। তবুও এক চুলও ছাড় দিচ্ছে না কৃতিক। পিছনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কংক্রিটের ভবন থেকে অস্পষ্ট সুরে তখনও ভেসে আসছে বেসামাল দুটো গানের লাইন। বাতাসে গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, ঢেঁড়স, মূলা, ফুলকপি, বাঁধাকপি, চাল, ডাল, তেল, উফ, এত গ্রোসারি দিয়ে কি করবে তুমি অনু? তোমাদের বাসায় কি বিয়ে লেগেছে? প্রত্যয়ের কথায় অনু লাগার মতো মুখ গোমড়া করে বলল, এভাবে কেন বলছেন? আপনার জন্যই তো এত বড় ফর্দ বানালাম। আমার জন্য মানে? আপনার সাথে বের হতে গেলে তো হাতে একটু সময় নিয়ে বের হতে হতো, তাই মাকে বলেছি অনেক কিছু আনতে হবে। প্রত্যয় ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, বুঝলাম। তারপর আঙুলের ইশারা করে পেছনে অরুর পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে থাকা রাজকে দেখিয়ে বলল। কিন্তু ওটাকে কেন নিয়ে এসেছো? অনু মুখ কালো করে বলল, মা জোর করে ধরিয়ে দিয়েছে। কাজকর্ম তো সব চামচাদের মতো। আপনার নাম রাজা কে রেখেছে শুনি? তুমি তো পিচ্ছি, তাহলে এত ঝাঁজ কোথা থেকে আসে শুনি? রাজের কথায় অরু তেতে উঠে বলল, আমাকে কোন দিক দিয়ে পিচ্ছি মনে হয়? আশ্চর্য। পিচ্ছি নয় তো কি, দেখো এখানে সাইজে সবার থেকে ছোট তুমি। আমার তো মনে হয় তোমার বিয়ের উপযুক্ত ছেলে পাওয়াই মুশকিল হয়ে যাবে। অরু বিরক্তিতে ভেঙচি কেটে বলল, আমার বিয়ে নিয়ে আপনার মাথাটা না ঘামালেও চলবে। আমার স্বামী আপনার থেকে লম্বা আর সুদর্শন হবে, তাই আপাতত নিজেরটা নিয়ে ভাবুন। কথা শেষ করে অরু মুখ ঝামটি দিয়ে অন্যদিকে ঘুরতেই দেখলো কৃতিক এসে বাইক থামিয়েছে ওদের সামনে। কোনোরূপ বাইকার জ্যাকেট কিংবা ফর্মাল স্টাইলে নয়, একটা ব্ল্যাক স্কিনি টি শার্ট আর ওভারে সাইজ ডেনিম পরে আছে। পায়ে নাইক খচিত স্নিকার্স, চোখে কালো রঙা রোদ চশমা, হেলমেট খুলে এদিকেই আসছে। কৃতিককে দেখে অরু ছুটে গিয়ে অনুর ওড়না টেনে ধরে বলল, এই আপা, উনি এখানে কি করছেন? অনু একবার কৃতিকের দিকে তাকিয়ে প্রত্যয়কে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ তাই তো। প্রত্যয় সাহেব, কৃতিক ভাইয়াকে কেন ডেকেছেন? প্রত্যয় কাট কাট গলায় বলল, আমি তো ভেবেছিলাম অরু একা আসবে। আমরা কোথাও সময় কাটাতে গেলে অরুর কি হতো, তাই ভাবলাম ভাই তো ফ্রি আছে। প্রত্যয়ের কথা শেষ হবার আগেই কৃতিক সেখানে হাজির হয়। কৃতিক আসা মাত্রই অরু কাচুমাচু হয়ে অনুর পিছনে দাঁড়িয়ে পড়ে। সবাইকে পিছু হটিয়ে কৃতিক সবার আগে অরুর দিকে তাকিয়ে ভুরুকুচকে বলল, কি ব্যাপার, তুই ওনার পেছনে দাঁড়িয়ে মোচড়ামুচি করছিস কেন? কি সমস্যা? অরু শটান দাঁড়িয়ে বলল, কই না তো। কৃতিক প্রত্যয়ের দিকে তাকিয়ে বলল, তোমরা কোথাও যাবে বলেছিলে? প্রত্যয় হ্যাঁ সূচক মাথা নাড়ালে কৃতিক আবারও বলে, ইউ ক্যান গো নাও। সময় হলে কল দিও, আমি আশেপাশেই থাকবো। অনু এবার একটু আগ বাড়িয়ে কৃতিকের উদ্দেশ্যে বলল, ইয়ে ভাইয়া, অরুর একটু খেয়াল রাখবেন, আমরা তাড়াতাড়ি চলে আসবো। কৃতিক অরুর দিকে তাকালো, যে এই মুহূর্তে মাথা নিচু করে ক্রমাগত আঙুলে ওড়না পেঁচিয়ে যাচ্ছে। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে ছোট্ট করে জবাব দিল। রাখবো। অনু আর প্রত্যয় চলে গেলে রাজ এগিয়ে এসে অরুকে বলল, এই যে পিচ্ছি, চলো এবার বাজারগুলো করে ফেলি। রাজের পিচ্চি সম্বোধনে অরু আঁতকে উঠে কৃতিকের দিকে চাইল। কৃতিক এগিয়ে এসে বলল, এক্সকিউজ মি, কি বললো কি তুমি? রাজ ঘুরে দাঁড়িয়ে প্রথমে কৃতিকের মুখের দিকে চাইল,
সামনাসামনি না দেখলেও জেকে গ্রুপের হেড অফিসের গভর্নিং বডির মেম্বারদের মধ্যে সর্বশীর্ষে এই সুদর্শন লোকের ছবি দেখেছে রাজ। তার মানে মালিক পক্ষের কেউ হবে। ব্যাপারটা বুঝতে পেরে তৎক্ষণাৎ কৃতিককে সালাম ঠুকলো সে। হ্যালো স্যার, নাইস টু মিট ইউ স্যার। কৃতিক তো প্রথমে চেয়েছিল কয়েকটা পাঞ্চ বসিয়ে দিবে ছেলেটার নাক বরাবর, কিন্তু এখন এভাবে সম্মান জানানোতে ও নিজেই বিব্রত হয়ে পড়েছে। কিছু উপায়ন্তর না পেয়ে অরুর হাত থেকে ছো মেরে বাজারের লিস্টটা নিয়ে রাজের হাতে ধরিয়ে দিয়ে বলল, কাজগুলো সেরে আসুন, আমরা ওয়েট করছি। ওকে স্যার। তড়িৎ গতিতে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সুপার শপের দিকে চলে যায় রাজ। রাজ চলে যেতেই অরুর হাত চেপে ধরল কৃতিক। খানিকটা নিজের কাছে টেনে এনে দাঁতে দাঁত পিষে বলল, এমন চোরের মতো বিহেভ কেন করছিস? তাকা আমার দিকে। অরু এদিক ওদিক মাথা নাড়িয়ে বলল, পারবো না। কেন পারবি না? তাকা বলছে, নয়তো ধরে একটা আছাড় মারবো। অরু তেতে উঠে বলল, পারবো না বলেছি তো, আমার বুঝি লজ্জা লাগে না? অরুর না তাকানোর কারণ বুঝতে পেরে কৃতিক ঠোঁট টিপে হাসি সংবরণ করে বলল, আচ্ছা, তাকাতে হবে না, চল। কোথায় যাব? কৃতিক হেলমেট পরে আরেকটা অরুর দিকে বাড়িয়ে দিয়ে বলল। বাইক ওয়েট বলছে। কৃতিকের কথায় অরু নাকচ করে বলল, দেখেছেন চারিদিকে কেমন মেঘ করছে, একটু পরে বৃষ্টি নামবে। এর মাঝে আপা চলে এলে আবার ঝামেলা হবে। আমি যাব না কোথাও। তুই উঠবি নাকি আমি নামবো? কৃতিকের ধারালো কথার কাঠিন্যতায় খানিকটা ভয় পেয়েই বাইকে উঠে বসলো অরু। অতঃপর আর্জি জানিয়ে বলল, তাড়াতাড়ি নিয়ে আসবেন কিন্তু। ধরে বস। অরু অবাক হয়ে বলল, ধরলাম তো। কৃতিক অন্যদিকে ইশারা করে বলল, ওইদিকে দেখ। অরু কৃতিকের দৃষ্টি অনুসরণ করে চাইলে দেখতে পায় ওদের থেকে খানিকটা দূরত্বে আরেকটা বাইকার কাপল সিগন্যালে দাঁড়িয়ে আছে। পিছনের মেয়েটা ছেলেটার কোমর দুহাতে আঁকড়ে ধরে বসেছে। তাদের দুজনের মধ্যে সেন্টিমিটার দূরত্বটুকু অবশিষ্ট নেই। অরু সেদিক থেকে চোখ সরিয়ে বলল, আমি ওভাবে ধরতে পারবো না, আপনি আমার বড় তো। কৃতিক অরুর কথা না শোনার ভান করে ওয়ার্নিং ছাড়াই বাইক স্টার্ট দেয়। তৎক্ষণাৎ কৃতিকের পিঠের ওপর হুমড়ি খেয়ে পড়ে অরু। অজান্তেই হাত দিয়ে খামসে ধরে কৃতিকের টি শার্ট। কৃতিক একটু হেসে অরুর খামসে ধরা হাতটা স্বাভাবিক করে নিজের মেদহীন পেটের উপর রেখে দেয়। তারপর হিস হিসিয়ে বলে, নাও পারফেক্ট। বাইক চলছে, তবে অরু আর কৃতিকের থেকে নিজেকে সরায়নি। উল্টে সময়ের বিবর্তনে ধীরে ধীরে নিজের মাথাটা এলিয়ে দিয়েছে কৃতিকের পিঠের ওপর। এখন ওদের মাঝেও সেন্টিমিটার দূরত্ব অবশিষ্ট নেই আর। পুরুষালী পৃষ্ঠদেশে ধনুকের মতো বাঁকানো নারী দেহটা নিঃসংকোচে সিটিয়ে আছে, যার ফলে দুজনের মাঝেই ঢেউ খেলে যাচ্ছে, একটা ভেজা নরম সুপ্ত অনুভূতির জোয়ার। অরু যা বলেছিল তাই হলো। কিছুদূর যেতেই মাঝ রাস্তায় ঝুম বর্ষণে আটকে পড়লে ওরা। নিজেদের বৃষ্টির হাত থেকে বাঁচাতে কোনো মতে দৌড়ে গিয়ে একটা ইকো পার্কের মস্ত বড় গাছের নিচে ঠাঁই নিল দুজন। অরুর পরনে টকটকে লাল রঙা চুড়িদার, যা এই মুহূর্তে ভিজে গিয়ে শরীরের সাথে চুপসে লেগে আছে। তাও গায়ের ওড়নাটা দিয়ে বৃষ্টি আড়াল করে দাঁড়িয়ে আছে অরু। কৃতিক এগিয়ে এসে নিজেও অরুর ওড়নার মধ্যে ঠাঁই নিল। অরু এবার একটু ভালো করে কৃতিকের মাথার ওপর ওড়নাটা ছড়িয়ে দিয়ে বলল, আপনাকে আজকাল বড্ড আপন মনে হয়। কৃতিক ঘোর লাগা দৃষ্টিতে অরুর ভেজা মুখমণ্ডল পরখ করে বলল, আমি বরাবরই তোর আপন ছিলাম, তুই বুঝতে পারিস না, সেটা তোর ব্যর্থতা। অরু অবাক চোখে কৃতিকের দিকে তাকায়, বোঝার চেষ্টা করে কৃতিক আদতে কি বুঝিয়েছে। কৃতিক অবশ্য বোঝানোর মতো পরিস্থিতিতে নেই। ওর চোখ আটকে আছে অরুর কোমল ফিনফিনে রক্তরাঙা ঠোঁট জোড়ায়। মানুষ একবার কোনো কিছু পেয়ে গেলে সেটা বারবার পেতে চায়। কৃতিকও তার ঊর্ধ্বে নয়। ও এই মুহূর্তে অরুর ঠোঁটের দখলদারি পেতে চায়, ঠিক কাল রাতের মতো। পরম আবেশে ডুবে যেতে চায় অরুর ঠোঁটের ভাঁজে। শুধু চাই বললে ভুল হবে, অরুর খুব কাছে গিয়ে সেটা নেয়ার জন্য উদ্যত হলো বটে। কৃতিকের পরবর্তী পদক্ষেপ আঁচ করতে পেরে অরু লজ্জা পেয়ে দ্রুত পিছনে ঘুরে দাঁড়ায়, কিন্তু এতেও কৃতিক পিছুপা হলো না।
বরং একটু একটু করে এগিয়ে গিয়ে পিছন থেকে অরুর লম্বা চুলগুলো একপাশে সরিয়ে মুখ ডুবিয়ে দিল ওর গলার খাঁজে। চোখ বন্ধ করে প্রিয় নারীর ভেজা শরীর থেকে শুষে নিতে লাগলো প্রতিটি বাড়িকণা। কৃতিকের এতটা কাছে আসা, এতটা গভীর আলিঙ্গন খুব বেশিক্ষণ সহ্য করতে পারল না অষ্টাদশী অরু। লজ্জায় সংকুচিত হয়ে তড়িৎ গতিতে ঘুরে মুখ লুকালো কৃতিকেরই বুকের মাঝখানে। অরু কাঁপছে। ওর শরীরের তীব্র কাঁপুনিতে কৃতিকের মাঝে হঠাৎ করে তৈরি হওয়া অদম্য সুপ্ত পুরুষালী চাহিদাগুলো মুহূর্তে হারিয়ে গেল। আস্তে করে অরুর পিঠে হাত রেখে নরম সুরে বলল, ইটস ওকে বেবি। অরু এবার মাথা তুলে বলল, আপনি সত্যি আমার প্রেমে পড়েছেন? কবে পড়লেন বলুন না। কৃতিক অরুর গালে নিজের খড়খড়ে পুরুষালী হাত ছুঁয়ে বলল, এতগুলো বছর পরে প্রশ্ন করছিস, কি উত্তর দিব আমি? কৃতিকের প্রতি উত্তরের গভীরতা আঁচ করতে পেরে অরু আবারও দু হাতে শক্ত করে ওর গলা জড়িয়ে ধরল। আজ বোধহয় অরুও প্রেমে পড়েছে। কোনরূপ মোহ কিংবা ক্ষণিকের ভালো লাগা নয়, বরং সত্যিকারের প্রেমে। দিনের দ্বিপ্রহর চলমান, অথচ বাইরে ঝুম বর্ষণ। তীব্র বর্ষণে চারিদিকের প্রকৃতি সন্ধ্যারূপ ধারণ করেছে। বৃষ্টির ছাট আর দমকা হাওয়ায় বারবার জানালার ভারী পাল্লা দুলে দুলে উঠছে। খানিক বাদে বাদে বৈদ্যুতিক ঝলকানি আর বাজ পড়ার প্রকাণ্ড আওয়াজে শরীরের লোমকূপ দাঁড়িয়ে যাওয়ার উপক্রম। তবুও হাট করে রাখা খোলা জানালা গলিয়ে বাইরের অঝোর বাড়িধারের পানে ধ্যানমগ্ন হয়ে চেয়ে আছে অনু। অসময়ে বৃষ্টি নামার সাথে সাথে মনটাও কেমন বিষাদপূর্ণ হয়ে উঠেছে ওর। অযাচিত মনে বারংবার একই প্রশ্ন এসে উকি দিচ্ছে, অরু ঠিক আছে তো? মনে মনে ভাবছে, মেয়েটাকে কেন যে একা রেখে আসতে গেলাম? কৃতিক ভাইয়া আদৌ ওর সাথে আছে, নাকি ওকে রেখেই চলে গিয়েছে কে জানে। অনু যখন অরুকে নিয়ে হাজারো দুশ্চিন্তাগ্রস্ত, তখনই হাতে 2 কাপ গরম গরম দুধ চা নিয়ে ওর সামনে হাজির হয় প্রত্যয়। এটা প্রত্যয়েরই ফ্ল্যাট, তাই নিজ হাতে অনুর জন্য চায়ের বন্দোবস্ত করেছে সে। অনুর দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে প্রত্যয় শুধালো, হঠাৎ মনমরা হয়ে গেলে যে, কি ভাবছো? অনু হাঁটু মুড়ে বসে তাতে মাথা ঠেকিয়ে বলল, ওর জন্য দুশ্চিন্তা হচ্ছে। এই বৃষ্টির মাঝে একা রেখে এলাম, কি জানি কি করছে। প্রত্যয় ভুরুকুচকে বলল, একা কোথায়, ভাই তো আছে। অনু ঠোঁট উল্টে বলল, কৃতিক ভাইয়ের মতো মানুষ কি আর ওর জন্য বসে থাকবে? অনুর কথায় প্রত্যয় মনে মনে একটু হাসলো। অনু তো আর জানে না তার বোনের শরীরটা ব্যক্তিগত হলেও আত্মাটা স্বয়ং জায়ান কৃতিকের। আপাতত এসব জানানোও যাবে না, অরুর বারণ আছে। তাই প্রত্যয় কথা ঘোরানোর উদ্দেশ্যে অনুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি সবার জন্য কত ভাবো, সবার প্রতি তোমার কত দায়িত্ববোধ। আচ্ছা, আমার কথা কখনো ভাবো না কেন? কে বললো আপনার কথা ভাবি না? ভাবি বলেই তোমাকে এতগুলো মিথ্যে বলে বের হলাম, শুধু আপনাকে দেখব বলে। প্রত্যয় অনুর কথাতে আশ্বস্ত হয়ে বলল, তুমি শুধু আমার অনু, তোমার উপর শুধু আমার দখলদারি। আমি ছাড়া অন্য কোনো পুরুষ তোমার জীবনে আসবে না, কোনো দিনও না। অনু লজ্জামাখা হাসিতে রাঙা হয়ে বলল, আমি শুধু আপনার, আপনি আমার প্রথম ভালোবাসা, অনাকাঙ্ক্ষিত প্রেম। আপনার অতীত আপনাকে কতটুকু দুঃখ দিয়েছে তা আমি জানি না, তবে আমি চেষ্টা করব তার চেয়ে দ্বিগুণ ভালোবাসায় আপনাকে মুড়িয়ে দিতে। একজন আরেকজনকে প্রতিশ্রুতি দিতে দিতে কখন যে ওরা এতটা কাছাকাছি চলে এসেছে টের পায়নি কেউই। ব্যবধান মাত্র কয়েক সেন্টিমিটার মাত্র। প্রত্যয় হয়তোবা আজকেও বেসামাল হয়ে পড়েছে, হৃদয়টা নিয়ন্ত্রণে নেই ওর। অগত্যায় ঠোঁট দুটো এগিয়ে দিয়েছে অনুর ঠোঁটের পানে। তৎক্ষণাৎ ওর ঠোঁটে আঙুল ছোয়ালো অনু। না সূচক মাথা নাড়িয়ে বলল, এখন নয়, বিয়ের পরে। এটা অন্যায়। প্রত্যয় নিজের হুঁশে নেই ও। অনুর হাত সরিয়ে দিয়ে এগিয়ে আসতে আসতে বলল, একটু একটু অন্যায় করলে কিছু হবে না ডিয়ার। প্রত্যয়ের এমন বেসামাল রূপ দেখে উপায়ন্তর না পেয়ে একটানে ওর চশমা খুলে নিজের চোখে লাগিয়ে নিল অনু। এবার প্রত্যয়ের চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে এসেছে। ফলস্বরূপ না চাইতেও মাঝপথে থেমে যেতে হলো ওকে। চশমাটাকে ঘুরিয়ে ফিরিয়ে অনু শুধালো, দেখুন তো আমাকে কেমন লাগছে। বাবা, কি পাওয়ার! প্রত্যয় ভুরু কুঞ্চিত করে বলল, এটা কিন্তু মোটেই ঠিক হলো না অনু। কি ঠিক হলো না? চশমা ছাড়া কি আপনি পুরোপুরি কানা? দেখুন তো এখানে কয়টা আঙুল।
আঙুল উঁচিয়ে শুধালো অনু। প্রত্যয় দীর্ঘশ্বাস ছেড়ে বলল। আমি এতটাও কম দেখি না অনু, 2টা আঙুল। অনু চমকে উঠে বলল। সর্বনাশ, কি বলছেন? এখানে তো 3টে আঙুল। প্রত্যয় এবার নিজের দুর্বলতা এড়াতে একটু গলা খাকারি দিয়ে বলল। আমি তো মস্করা করে বলেছি, যাতে তুমি এন্টারটেইন হও। অনু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল। বুঝলাম। পরক্ষণে বুদ্ধিদীপ্তদের মতো চোখ বড় বড় করে বলল। আরে আপনি কানা হলেও তো সমস্যা নেই, আমি তো আছি, আমি আপনাকে ঠিক সামলে নেব। নিজের শরীরটাকে বিছানায় এলিয়ে দিয়ে প্রত্যয় শুধালো। তুমি সারা জীবন থাকবে আমার সাথে। অনু এদিক ওদিক মাথা নাড়িয়ে বলল। আপাতত বাসায় যাব, মাকে মিথ্যে বলে বেরিয়েছি, সেটা মা ঘুণাক্ষরেও জানতে পারলে খুব খারাপ হয়ে যাবে। প্রত্যয় এবার অনুকে নিজের পাশে বসিয়ে শুধালো। আচ্ছা সত্যি করে বলো তো, তোমরা 2 বোন তোমার মাকে এত ভয় পাও কেন? অনু এবার ভাবুক হয়ে পড়ল। একটু ভেবে চিন্তে উত্তর দিল। কারণ মা অনেক বিচক্ষণ আর কঠিন প্রকৃতির মানুষ। মায়ের মতে মিথ্যা বলা সত্যি লুকানোর মতো জঘন্য অপরাধ আর কিছু নেই। এছাড়া মায়ের খুব বেশি আহ্লাদি আহ্লাদি ভাবও পছন্দ নয়, বুঝতেই তো পারেন, বিজনেস ওম্যান। ওই জন্যই তো আমি আর ওরও ছোটবেলা থেকেই ম্যাচিউর। ওরও যা একটু ছেলে মানুষই করে, কিন্তু আমার দ্বারা সেসব কোনো কালেই হয়নি। জানেন, মাঝে মাঝে বড্ড আফসোস হয় আমার। ছোটবেলার দিনগুলো ফিরে পেতে ইচ্ছে করে, এটা ওটা বায়না ধরতে মন চাই, কিন্তু আফসোস, এখন আর কে মেটাবে আমার আবদার? অনুর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওকে টান মেরে নিজের বুকের ওপর ফেলে দিল প্রত্যয়। অকস্মাৎ ঘটনায় টাল সামলাতে না পেরে অনুর মাথা গিয়ে ঠেকলো প্রত্যয়ের বুকে। প্রত্যয় অনুর মাথায় আলতো হাত বুলিয়ে বলল। আমি মেটাবো সব আবদার, একবার করেই দেখো। হুট করে এমন কাছাকাছি আসাতে অনু একটু ভড়কে গেল। ও তাড়াহুড়ো করে প্রত্যয়ের বুকের ওপর থেকে মাথাটা তুলতে নিলে প্রত্যয় ওকে পুনরায় নিজের সাথে মিশিয়ে বলে। মাত্র 5 মিনিট, তারপর ছেড়ে দিচ্ছি, প্রমিস, এর বাইরে কিচ্ছু করবো না। প্রত্যয়ের কথায় আশ্বস্ত হয়ে অনু এবার শরীরের সবটুকু ভার ওর ওপর ছেড়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে নিল পরম আবেশে। বৃষ্টি মাথায় নিয়েই অনেকটা তাড়াহুড়ো করে বাসায় ফিরেছে ওর 2 বোন। এবার শুধু চুপি চুপি রুমে ঢুকে যাওয়ার পালা, তাহলেই ঝামেলা শেষ। কিন্তু বসার ঘর পেরিয়ে রুমের দিকে পা বাড়াতেই পেছন থেকে আজমের শেখের গমগমে আওয়াজ ভেসে এলো কর্ণকুহরে। কোথায় গিয়েছিলে? ফিরতে সন্ধ্যা হলো কেন? অরু মুখ কাচুমাচু করে অনুর দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করলে অনু ঘুরে দাঁড়িয়ে বলে। মা, বাজার করতে গিয়েছিলাম সুপার শপে। তোমাকে না বলে গেলাম অনেক কিছু কেনার আছে? মিথ্যে কেন বলছো? বাজার তো সে কখন নিয়ে এসেছে রাজ। অরু একটু আগ বাড়িয়ে বলল। আসলে মা, আজকে ব্ল্যাক ফ্রাইডেতে সব কিছু ডিসকাউন্ট চলছিল, তাই আমরা 2 বোন একটু লেডিস সেকশনে গিয়েছিলাম, এই জন্যই দেরি হয়ে গেল। আজমের শেখ ভুরু কুঁচকে বলল। এত দেরি করে ফিরলে তা কিছু কেননি কেন? অনু বলল। পছন্দ হয়নি মা। পছন্দ হয়নি নাকি টাকার জন্য কেনার সাহস করনি? তোমাদের আমি খুব ভালো করে চিনি, মনে রেখো, জেকে গ্রুপের 30% শেয়ার আমার নামে। তোমাদের প্রয়াত আঙ্কেল খুশি হয়ে আমাকে লিখে দিয়ে গেছেন, সেই হিসাবে তোমরাও তার মালিক। তাহলে কিসের এত টাকার চিন্তা তোমাদের? অরু এবার কিছু বুঝে না পেয়ে বলল। বাকি 70% তাহলে কার মা? অনু ওকে কনুই দিয়ে গুঁতো মেরে থামিয়ে বলল। চুপ কর। আজমেরি শেখ সর্বদা সুস্পষ্টবাদী, তাই তিনি সহসা উত্তর দিলেন। জায়ান কৃতিকের। অতঃপর মনে মনে বললেন। কিন্তু ছেলেটা খুব বেশি আত্ম অহংকার। শুধুমাত্র আমি চেয়ারম্যান বলে কোম্পানির ধারের কাছেও ঘেঁষে না সে। এবার আমিও দেখতে চাই নিজের এত বড় সাম্রাজ্য ঠিক কতদিন হাতছাড়া করে রাখতে পারে জায়ান কৃতিক চৌধুরী। মায়ের অগ্নিমূর্তি তরলে পরিণত হতেই অনু 2 বোন একসাথে রুমে ঢুকে গেল। অরু একবার ভিজেছে, শরীরটাও কেমন কুটকুট করছে, তাই রুমে ঢোকার সঙ্গে সঙ্গে অরু চলে গেল শাওয়ার নিতে। একটু পরে শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বেরোতেই পিলে চমকে উঠল। দেখলো অনু একটা চেকের পাতা নিয়ে নাড়াচাড়া করছে, যেটা থাইল্যান্ডে বসে কৃতিক দিয়েছিল অরুকে বিয়ের মোহরানা স্বরূপ।
কিন্তু সেটা নিয়ে আপা কি করছে? ধরা পড়ে যাওয়ার ভয়ে অরু দ্রুত এগিয়ে গিয়ে চেকের পাতাটা মেরে নিয়ে সেটাকে ড্রয়ারে রাখতে রাখতে বলল। এটা দিয়ে কি করছিস তুই? অনু ঠোঁট উল্টে বলল, তোর জামা কাপড় গোছাতে গিয়ে আলমারিতে পেলাম। কৃতিক ভাইয়ের নাম মনে হলো। উনি তোকে চেক কেন দিয়েছে? অরু জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আরে, ভার্সিটির সেমিস্টার ফি দিয়েছিলেন। কিন্তু আমি বোকার মতো সেটা ঘরে তুলে রেখেছি, জমা দিতেই ভুলে গিয়েছিলাম। অরুর কথা পুরোপুরি বিশ্বাসযোগ্য হলো না অনুর, কারণ চেকের অ্যামাউন্ট বেশ বড় ছিল। তবেও পুনরায় কিছু জিজ্ঞেস করারও সুযোগ পেল না। তার আগেই চোখ গিয়ে ঠেকল অরুর ঘাড়ের কাছে রক্তিম হয়ে যাওয়া কালসে বেগুনি দাগের উপর। দেখে মনে হচ্ছে কেউ বাইট করেছে। অনু সহসা এগিয়ে গিয়ে অরুর গলায় হাত দিয়ে উদ্বিগ্ন হয়ে বলল, গলে কি হয়েছে তোর? কে কামড় দিয়েছে? অনুর কথায় অরু দ্রুত গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। দেখলো গলার আর ঘাড়ের মাঝ বরাবর ছোপ ছোপ কালসে দাগ। তৎক্ষণাৎ মনে পড়ে গেল দাগগুলোর আসল উৎস। বিকেলের সেই বেসামাল অনুভূতি, কৃতিকের ঘোর লাগা চাহনি, আর তারপর হুট করেই অনেকটা কাছাকাছি আসা। এখন সেসব মনে পড়তেই কান দুটো কেন গরম হয়ে উঠছে অরুর। কি হলো, কিছু বল। কি রে, ব্যথা পেয়েছিস? অনুর কথায় অরু থতমত খেয়ে বলল, কি বলতো আপা, তখন অনেক বৃষ্টি হলো না? সেই বৃষ্টির মাঝে একটা বড়সড় পোকা কোথা থেকে যেন উড়ে এসে কামড় বসিয়ে দিল। আমি টেরই পাইনি, এখন দেখছি এমন লাল বর্ণ হয়ে আছে। অনু অরুর গলায় হাত বুলিয়ে অসহায় সুরে বলল, কি পোকা কামড়ালো বলতো? পাছে না আবার ইনফেকশন হয়ে যায়। আয় তো একটু মলম লাগিয়ে দিই। অরু হ্যাঁ না কিছুই বলতে পারল না। চুপচাপ বসে বসে দেখতে লাগলো তার আপা তার স্বামীর তৈরি করা প্রথম ভালোবাসার চিহ্নতে কি সুন্দর করে মলম লাগিয়ে দিচ্ছে। ব্যস্ততম দিনকে হটিয়ে সন্ধ্যা নেমেছে সমগ্র ধরণী জুড়ে। সারা বিকেল ঝুম বর্ষণের ফলস্বরূপ এখন ইকো পার্কটা পুরোপুরি খালি পড়ে আছে। আশেপাশে মানুষজন তো দূরে থাক, একটা কাকপক্ষীও নজরে আসছে না। ইকো পার্কের সরু রাস্তায় ম্যাপল পাতার ছড়াছড়ি, তকতকে সুন্দর সারি সারি বেঞ্চিগুলো ভিজে চুপচুপে হয়ে আছে বৃষ্টির পানিতে। সন্ধ্যাবেলা একটুখানি একা একা হাঁটবে বলেই ঝিরিঝিরি বৃষ্টির মাঝেই ট্র্যাকস্যুট পরে বের হয়েছে এলিশা। সাথে আর কেউ নেই। ওর অবশ্য একা থাকতেই ভালো লাগে, ওই জন্যই তো এই নির্জন ইকো পার্কে হাঁটতে আসা। কিন্তু হাঁটতে হাঁটতে কিছু দূর যেতেই ঘটল বিপত্তি। চোখের সামনে দৃশ্যমান হলো এক সুপরিচিত মুখ। ছাতা হাতে দাঁড়িয়ে একটা অল্প বয়স্কা মেয়ের সাথে কি যেন কথায় মশগুল হয়ে আছে অর্ণব। কিন্তু এমন নির্জন নিরিবিলি পরিবেশে কি এমন গুরুত্বপূর্ণ কথা বলছে ওরা দুজন? আর মেয়েটাই বে কে? ভাবনায় পড়ে গেল এলিশা। ওদিকে অর্ণব কথা বলায় এতটাই ব্যস্ত যে ওর পিছনে সেই কখন থেকে এলিশা দাঁড়িয়েছে ও সেটা টেরই পায়নি। এলিশা বরাবরই অর্ণবের কাছ থেকে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়ে অভ্যস্ত, তাই হঠাৎ এমন অগ্রাহ্য ব্যাপারটা সহ্য হলো না ওর। উল্টে বিরক্ত লাগতে শুরু করলো প্রচন্ড রকম। এলিশা কিছু একটা ভেবে এগিয়ে এসে পিছন দিক থেকে অর্ণবের বাহুতে জোরে জোরে হাত দিয়ে টোকা দিল। অর্ণব পিছনে ঘুরে আচমকে এলিশাকে দেখে অবাক হয়ে বলল, এলিসা, তুই এখানে? পরক্ষণেই সামনের মেয়েটার দিকে এক নজর পরখ করে এলিশাকে নিয়ে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে অর্ণব শুধালো, তুই এখানে কি করছিস একা একা? অর্ণবের কথায় বিন্দুমাত্র তোয়াক্কা না করে এলিশা বিরক্তি নিয়ে বলল, মেয়েটা কে অর্ণব? অর্ণব পিছনে ঘুরে মেয়েটাকে এক নজর পরখ করে চোখ ঘুরিয়ে এলিশার দিকে তাকিয়ে বলল, আছে, বলা যাবে না। সঙ্গে সঙ্গে অর্ণবের কলার খামছে ধরল এলিশা। দাঁতে দাঁত চেপে বলল, তুই আমার সাথে মজা করছিস? এলিশার এই হঠাৎ রেগে যাওয়াটা অর্ণবের ভালোই লাগলো। ওই এলিশার রাগে আরেকটু ঘি ঢেলে দিয়ে বলল, মজা কেন করব? সব সিক্রেট কি আর সবাইকে বলা যায়? প্রাইভেসি বলেও তো একটা ব্যাপার আছে। এত বড় মেয়ে হয়েছিস, বুঝিস না সেটা? মেয়েটা কে অর্ণব? অর্ণব ভাবলেশীন হয়ে বলল, হবে আমার লাইফের ইম্পর্টেন্ট কেউ। তুই এত রিয়াক্ট কেন করছিস? এলিশা এবার অর্ণবের কলার ছেড়ে দিয়ে বলল, খুব ইম্পর্টেন্ট কেউ, তাই না? হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। অর্ণব কথাটা বলেছে ঠিকই, কিন্তু এর পরিবর্তিতে এলিশার এমন পদক্ষেপ মোটেও কল্পনা করেনিও।
অর্ণব দেখলো রাস্তার পাশ থেকে একটা বড় সড়ো ইটের টুকরো কুড়িয়ে নিয়ে রেগে মেগে মেয়েটার দিকে এগিয়ে যাচ্ছে এলিশা। এলিশার এমন রণমূর্তি দেখে অজ্ঞাত মেয়েটা নিজেও ভয় পেয়ে গিয়েছে। এই পাগলির হাতে নিজের গায়ে আঘাতপ্রাপ্ত হওয়ার আগেই আত্মঠে সহসা ছুট লাগালো মেয়েটা। এলিশাও দমে যাওয়ার পাত্রী নয়, ও নিজেও সমান তালে ছুটতে লাগলো মেয়েটার পিছু পিছু।